এর দেখো, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট সিবিএ কোম্পানি ইজ এ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এ এন্ড বি। তো এইখানে প্রজেক্ট এ আর বি রিস্ক রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটস পদ্ধতিতে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। এক্সক্লুসিভ মানে হচ্ছে যে প্রজেক্টটা বেশি হবে আর কম হবে এরকম সিদ্ধান্ত নিয়ে একটাকে নিতে পারবো আর একটা নিতে পারবো না। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে এটা হচ্ছে পরস্পর বর্জনশীল। The following table show the CAPM type relationship between risk index and the required rate return risk adjusted discount rate application to the CPM company। অর্থাৎ তোমার যে পদ্ধতিটা ইউজ করছে সেটা হচ্ছে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেটের পদ্ধতি ইউজ করছে। তাহলে এখানে রিস্ক ইন্ডেক্স দিয়ে দিছে আর এখানে রিকোয়ার রেট অফ রিটার্ন দিয়ে দিছে। ঠিক আছে, রিকোয়ার রেট অফ রিটার্নকে বলা হয় RADR। ঠিক আছে, এটা পদ্ধতিটা আবার বলে দিছে যে RADR মানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেটের 7% হচ্ছে রিস্ক রিটার্ন, মানে এগুলো সবগুলোই রিস্ক রিটার্ন এই সবগুলা। ওকে, তারপরে দেখো প্রজেক্ট ডেটা অ্যাজ ফলো। তোমাকে বলে দিছে যে প্রজেক্ট এ এ আর প্রজেক্ট বি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এনসিইউ, আমরা জানি এটা দুইটা মাইনাস চিহ্ন দেওয়া থাকে প্রথমেই। প্রজেক্ট লাইফ হচ্ছে 3 ইয়ার্স, অ্যানুয়াল ক্যাশ ফ্লো 7,000 টাকা আর হচ্ছে 10,000 টাকা। রিস্ক ইন্ডেক্স হচ্ছে 0.4 আর হচ্ছে 0.18। তাহলে অঙ্কে কি জানতে চাইছে আমরা দেখি। Ignoring any difference in risks and assume that the firm cost of capital 10%। তাহলে তোমাকে কস্ট অফ ক্যাপিটাল 10% বলে দিছে। ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ প্রজেক্ট। তাহলে তোমাকে রিস্ক ইগনোর করতে বলছে, ইগনোর করে তোমাকে বলছে যে নেট প্রেজেন্ট ভ্যালু বের করো 10%-এ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এখানে আমাদেরকে সরাসরি ক্যাশ ফ্লো দিয়ে দিছে, অ্যানুয়াল ক্যাশ ফ্লো দিয়ে দিলে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করতে পারি এনইটি ফর্মুলাটা ইউজ করে। তো এখানে সেলভেজ ভ্যালু নাই, এটা সমান 3 বছরের জন্য, এটা এটা 3 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য নেট প্রেজেন্ট ভ্যালু আমরা নর্মালি যেভাবে বের করি ওইটাই আমরা এখানে বের করবো। তাহলে দেখো, আমরা প্রথমে 1 নম্বরে বের করছি NPPCF, মানে হচ্ছে আমরা ক্যাশ ফ্লোটা ইন্টু হচ্ছে 1 - 1 প্লাস আই এন ডিভাইডেড বাই আই মাইনাস হচ্ছে CF0, মানে হচ্ছে এনসিও লিখতে পারো এখানে। ঠিক আছে, তাহলে এর ছিল 7,000 টাকা ক্যাশ ফ্লো, আমরা 10% বসাই দিছি, তাহলে হচ্ছে 2,470 টাকা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। পরে বিয়েরটায় যাও, বিয়েরটাও সেম ঘটনা। এনপিপি বের করছো, বিয়ের জন্য 10% বসাই দিছো, এখানে শুধু 10,000 টাকা হয়েছে। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু, এইভাবে আমরা বের করতে পারি। এটা হচ্ছে নর্মাল নিয়মের যে আমরা অঙ্ক করছি ক্যাপিটাল বাজেটিং এর, ওই অঙ্কটাই এখানে হচ্ছে নর্মালি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা তুমি বের করতে পারছো, কারণ হচ্ছে এটা নর্মালি একটা ক্যাশ ফ্লো দিয়ে দিচ্ছে, এখানে ট্যাক্স রেট দেওয়া নাই, ডেপ্রিসিয়েশনের চার্জও নাই। অর্থাৎ ট্যাক্স রেট দেওয়া থাকলে আমাদের সিএফএটি বের করতে হইতো, তো ওইটা এখানে বের করতে হয় নাই। কারণ হচ্ছে আমার এখানে ক্যাশ ফ্লোটা দেওয়াই আছে, শুধু এটা কোনো ট্যাক্স রেট দেওয়া নাই। এখন বি নাম্বার কি বলছে আমরা দেখি। ইউজিং এনপিপি টু এভুলেট প্রজেক্ট। তাহলে তোমাকে এনপিপি আবার ক্যালকুলেট করতে বলছে বি নাম্বারে, যেটা ইউজিং রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট। তাহলে তোমাকে বলছে যে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট অর্থাৎ RADR পদ্ধতি ব্যবহার করে তোমাকে বলছে যে তুমি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বের করো। আর এখানে বলে দিছে টু ফর অ্যাকাউন্ট রিস্ক কম্পেয়ার এন্ড এক্সপ্লেইন ফাইন্ডিং ইন পার্টস এ এন্ড বি, এর সাথে বি কে তুলনাও করতে বলছে সি নাম্বারে গিয়ে। তাহলে এখন আমরা রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট ব্যবহার করে এনপিপি নির্ণয় করব। তাহলে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেটের সাথে হচ্ছে আমাদের রিস্কের ইন্ডেক্সের ব্যবহার আছে। তাহলে দেখি আমরা কোনটার কি। দেখো, রিস্ক ইন্ডেক্স দেওয়া আছে, দেখো 0.40, বি এর দেওয়া আছে 0.18। তাহলে এই রিস্ক, এটার জন্য দেখো রিস্ক ইন্ডেক্স কোথায় দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে, এইগুলো হচ্ছে রিস্ক ইন্ডেক্স। তাহলে এই রিস্ক ইন্ডেক্সের সাথে তোমার হচ্ছে, তোমার এটার কি পদ্ধতির নাম, রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট। তাহলে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেটের এই রিস্ক ইন্ডেক্সটাকে তোমাকে বের করতে হবে অথবা বের করে দিবে। এটার পদ্ধতিটা কি হয়, বের করে দিবে অথবা তোমাকে বের করে নিতে হবে নিজের থেকে। তো ওইটা আমাদের অঙ্কে দেওয়া নেই, নিজে থেকে বের করতে হবে না, এখানে দেওয়া আছে। তো এটা বড় ক্লাসের অঙ্ক, তো মানে বড় ফোর্থ ইয়ারের মতন। তো এইখানে হচ্ছে সেই রেট গুলা দেওয়া আছে রিস্ক ফ্রি রেট, অর্থাৎ রিকোয়ার রেট রিটার্ন থাকতে পারে,
রিস্ক রিটার্ন নাম লেখা থাকতে পারে, এখানে যে কোনো নাম থাকতে পারে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে দেখো 0.4 হচ্ছে আমার প্রথম এর, তাহলে এর হচ্ছে 9% হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ আই এর মানটা হচ্ছে 9%। আগে ছিল কত পার্সেন্ট এই নাম্বারে? 10, এই যে 10% ধরছি। তাহলে রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট পদ্ধতি অনুসারে তুমি হচ্ছে এখানে অঙ্কটা বার করবা। এই যে দেখো আমি পরেরটায় যেতেছি, এই যে দেখো নেট প্রেজেন্ট ভ্যালু ইউজিং দ্য রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট RARDR ফর প্রজেক্ট এ। তাহলে এনপিপি সমান সমান 7,000 টাকা, এটা ক্যাশ ফ্লো ঠিকই আছে, ইন্টু হচ্ছে 1 - 1 / 1 + 0.09। তাহলে এটা কোথায় থেকে আসছে? ওই যে আমার অঙ্কে যে ইয়ে ছিল, এই যে আমার অঙ্কে যে 0.40 ছিল, তাহলে 40 সমান সমান রিকোয়ার রেট অফ রিটার্ন কত ছিল? 9009। এই পদ্ধতিটাই এখানে আমি আনছি, ঠিক আছে? ওইটাই এখানে নিয়ে আসছে, অর্থাৎ রিক্স অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট কিভাবে ইউজ করে এটা বুঝতে পারছো অঙ্কটায়? কথা বললো ভাইয়েরা? আয়েশা, তাকিয়া, বুঝতে পারছেন কিনা আপনারা? তাহলে এই না নাম্বার ভাইয়া, বুঝেন নাই? না ভাইয়া, 0.09 আসলো কিভাবে বুঝলাম আচ্ছা না। আচ্ছা, বললেন আপনারা না বুঝলে, আমি তো বুঝাইতেছি। আচ্ছা দেখেন, একটু পদ্ধতিটা দেখেন, আগে অঙ্কটায় আসেন ক্লিয়ারলি। প্রথমে এই নাম্বার তো বুঝছেন, নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমাদের এই নাম্বারটা তো ক্লিয়ার সবার। জি, বুঝছি। আচ্ছা বলছে দেখে, ইউজিং এনপিপি টু এভুলেট দ্য প্রজেক্ট ইউজিং রিস্ক অ্যাডজাস্টিং ডিসকাউন্ট রেট। তাহলে এইটা দেওয়ার জন্য আপনার অঙ্কে মূলত কি দেওয়া থাকবে? অঙ্কে অঙ্কে আপনাকে একটা রিস্ক ইন্ডেক্স দেওয়া থাকবে। তাহলে রিস্ক ইন্ডেক্সটা দেওয়া থাকবে আলাদা করে, বলে দিবে যে প্রজেক্ট এর জন্য রিস্ক ইন্ডেক্স হচ্ছে 10, 5, 3, 2, 1, 0.8, 0.4 এরকম আপনাকে বলে দিবে। তখন একটা চার্ট দিয়ে দিবে আপনাকে। চার্টটা কোথায় দিয়ে দেবে? অঙ্কে দিয়ে দিবে। দেখেন, এই যে দেখেন, এই হচ্ছে আমার অঙ্কের চার্ট, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কের চার্টটা, যেটা হচ্ছে রিস্ক ইন্ডেক্স অনুযায়ী। যখন হচ্ছে রিস্ক ইন্ডেক্স 0, তখন রিস্ক রিটার্ন ছিল 7%, মানে রিকোয়ার রেট অফ রিটার্ন ছিল 7%। আবার যখন রিস্ক ইন্ডেক্স ছিল 0.2, তখন তাদের হচ্ছে 8, 0.40 হচ্ছে 9। তাহলে এইটা এরকম করে একটা চার্ট আপনার কাছে হাতে ধরাই দিব, মানে প্রশ্নে দিয়ে দিবে। তাহলে প্রশ্নে যদি দিয়ে দেয়, এখন আপনি কি করবেন? নেট প্রেজেন্ট ভ্যালু বের করবেন। নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমার দরকার হচ্ছে ক্যাশ ফ্লো বছর এবং কি রিকোয়ার রেট অফ রিটার্ন। তাহলে এই অঙ্কে আমার বি নাম্বার তো রিকোয়ার রেট অফ রিটার্ন বলে নাই। তাহলে রিকোয়ার রেট অফ রিটার্নটা আমি কোথায় থেকে নিব? অথবা কস্ট অফ ক্যাপিটালের কথা বলে নাই, অথবা ডিসকাউন্ট রেটের কথা বলে নাই, অথবা WACC-র কথা বলে নাই, অথবা YTM এর কথা বলে নাই। তাহলে এই যে জিনিসগুলো যে আমার অঙ্কে বলে নাই, তাহলে আমি এটা কোথায় থেকে নিয়ে বের করবো? কারণ ফর্মুলা তো হয়েছে CF ইন্টু, মানে ক্যাশ ফ্লো, CFAT ইন্টু হচ্ছে 1 - 1 / 1 + I, মানে I মানে কি আর, তারপরে হোল টু দি পাওয়ার N/I, মাইনাস হচ্ছে MCU। তাহলে এটাই যে আমার ফর্মুলা। ওই ফর্মুলাতে যে ইনফরমেশন ইউজ করতে হবে, আমি তো এখানে CF পেয়ে গেলাম, বছরও পেয়ে গেলাম, এনসিও পেয়ে গেলাম। এখন আমি যে জিনিসটা পাই নাই সেটা হচ্ছে আমার রিকোয়ার রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল, এগুলা YTM এগুলা পাই নাই। ওইটা না দিয়ে আমার অঙ্কে আমাকে দিয়ে দিচ্ছে রিস্ক ইন্ডেক্স। তাহলে রিস্ক ইন্ডেক্স, এই যে দেখেন রিস্ক ইন্ডেক্স 0.40, দেখছেন? একটু কথা বললেন, পয়েন্ট জি ভাইয়া। ফোর জিরো তাহলে এই যে রিস্ক ইন্ডেক্সের এই 0.40, তাহলে এখন আমার একটা চার্ট দেওয়া থাকবে, ওই চার্টটা হচ্ছে এইখানে দেখেন, এই যে রিস্ক ইন্ডেক্স দেওয়া আছে না? আছে কিনা দেখেন। ও আচ্ছা, 0.40 সোজাসুজি নাইন দেখেন পার্সেন্ট পয়েন্ট যেটা। ফোর জিরো সমান সমান রিকোয়ার রেট অফ রিটার্ন। এটা আচ্ছা। রিকোয়ার রেট অফ রিটার্নটা কিন্তু আপনাকে নিজেকেও বের করতে বলতে পারে CFM মডেল অনুসারে। এটা কিন্তু আপনাকে অনেক বড় অঙ্ক দিলে এটা বের করতে বলতে পারে। এটা এমনি তো অনেক বড় দেখা যাইতেছে অঙ্ক, কিন্তু অঙ্কের সলিউশন কিন্তু ছোট। তাহলে এইখানে 0.40 মান দেওয়া আছে না? দেখেন, পয়েন্ট ওয়ান জিরো জি নাইন ভাইয়া, বুঝতে পারছি এখন। এই যে দেখেন জি। 0.09। তাহলে এটা দিয়ে করছেন, বি এর ক্ষেত্রে 0.16। ঠিক আছে, জাস্ট শুধু ওটা ছিল কত, বি এর ক্ষেত্রে ছিল আমার, প্রজেক্ট বি এর ক্ষেত্রে কত ছিল দেখেন, একটু খেয়াল করেন, 0.18। তাহলে 0.18 এর ইন্ডেক্স হচ্ছে এই যে 0.18, আর 16। রেট হচ্ছে 16%। তাহলে এই আচ্ছা। হচ্ছে আমাদের এই পদ্ধতিটা, এটা কিন্তু একদম সহজ অঙ্ক, কঠিন না কিন্তু। তাহলে এরকম কাইলে তো আপনারা ডাইন মারবেন, মানে পারবেন ইনশাল্লাহ।
দেখেন বিজনেস ম্যাথের এবার প্রশ্ন করছে যে মানে অনেক কঠিন একটা প্রশ্ন করছে। আহ, মানে যারা ক্যালকুলাস বাদ দিছে ওদের মানে একদমই ওরা পরীক্ষায় পাশ করা নিয়ে টানাটানি নিবে এমন এক প্রশ্ন করে দিছে। ভাইয়া সব সাবজেক্টে কি হার্ড হয়েছে ফার্স্ট ইয়ারের? অ্যাকাউন্টিং আর ফিনান্স একদম নর্মাল হয়েছে, ইকোনমিক্সটা এমন কঠিন প্রশ্ন করছে কি বলবো। আমি ইকোনমিক্স প্রশ্ন আপনার দেখাইলে আপনার জি ভাইয়া, ইকোনমিক্স কোশ্চেন দেখলাম, শুধু নিচের দুইটা দেখি কমন আসছে, আর সবগুলা কি কিরকম আসছে আজকে দেখলাম। একটা কথা, একটা কথা বলি দাঁড়ান, এটা বন্ধ করেন। দেখেন, তাহলে এখান থেকে কমেন্ট আপনারা নিজেরা পারবেন, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টে কোনটা এটা পারবেন। অঙ্কে আসেন, আমি নিজে মানে হতাশ হয়ে গেছি প্রশ্ন দেখে। এত না, এক মিনিট। ইডেনে একটা টেস্ট প্রশ্ন আসছে না, ডিসিশন ট্রি। জি ভাইয়া। ডিসিশন ট্রি এর আরেকটা অঙ্ক আছে, ওইটা কই বুঝতেছি আমি। প্রশ্ন ছাড়া তো আর আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে ছবি তুলে দিছিলাম নাকি গ্রুপে, মনে তো। ভাইয়া আগের বার এই যে অ্যাকাউন্টিং এক্সামের সময় ইডেনের যে টেস্টে কোশ্চেন আসছিল না, ওই কোশ্চেন হুবহুব একটা কোশ্চেন পুরা কপি করে দিয়ে দিছে। হ্যাঁ, এবার তো প্রিভিয়াস কোশ্চেন তিনটা দিয়ে দিছে। যে ইডেনে টেস্টে কোশ্চেন গুলা দেয়। হ্যাঁ, ইডেনের মোটামুটি বলা যায় ইম্পর্টেন্ট ওদের প্রশ্নগুলো একদমই আসে। ডিসিশন টি এর আরেকটা অঙ্ক, আমি তো ছবি তুলে মনে গ্রুপে দিয়েছিলাম, ওইটা না বুঝাই এটা বুঝাইলে বুঝবেন না। ওই গেল অঙ্কটা। আর ছিল ছবি তোলা, ওই গেল। দাঁড়ান একটা মিনিট। 11 পেজ, 149, এটাই তো না, এটা না। এইগুলো হচ্ছে আপনার এমবিএ এর অঙ্ক, যেগুলো আপনাদের সিলেবাসে দিয়ে দিছে, বুঝছেন। জি ভাইয়া। আচ্ছা, আমি ডিসিশন ট্রিটা পরের ক্লাসে বুঝাই দেবো। এইটা দুই টাইপের হচ্ছে ডিসিশন ট্রি এর অঙ্ক আছে, বুঝছেন। এটা হচ্ছে এক ধরনের, আর একটা হচ্ছে ইডেনেরটার মতন। ওইটা আমি করাইছি ক্লাসে, অফলাইনে করাইছি। তো এটা এটা ছাড়া আমাদের আরো নিয়ম আছে, মানে আরো উম, নিয়মের অঙ্ক আছে, আমরা ওই অঙ্কগুলাতে যাই। ওইটা আমি দেখাইতেছি, দেখেন, এটা দেখেন, 142 নম্বর। আসতে পারে কিন্তু, সিলেবাসে আছে, কিন্তু সিলেবাসে হাইলাইট করে আছে, দেখেন। আয়েশা ভাইয়া, এদিকে তাকান। আপনাকে নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে না? তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে জি বলছে, তাহলে কি কি দিয়ে বলছে যে এই চার্টেনিটি ইকুইভ্যালেন্ট দিয়ে বের করতে বলছে, বলছে না? এটা দিয়ে বের করতে বলছে। তাহলে এইটার সাথে জি এটাকে গুণ করে দিলে হচ্ছে আপনি পাবেন হচ্ছে সিএফএটি, এটা পাবেন। এটা তো বুঝছেন, বুঝছেন না? জি, অর্থাৎ এটা বুঝছি। 10% দিয়ে আপনি টোটাল এতটুকু বুঝছেন, এই জায়গাটা বুঝছেন না? জি, তাহলে এই, এতটুকু বুঝছি। এখন এটা কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু হয় না, এখানে হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের হবে?
আমি ইনভেস্টমেন্ট বাদ দিলে, তাহলে ইনভেস্টমেন্ট কত টাকা আসছে দেখেন, 5 লাখ টাকা। ঠিক আছে, এই যে দেখেন 5 লাখ টাকা বাদ দিছি, বাদ দিলে কি হয়েছে, এইটা আসছে। দেখেন তো, বুঝতে পারছেন কিনা? জি। এখন আপনার জি। অঙ্কটা কিন্তু এটাই জানতে চাইছে, প্রথমে এই নাম্বারে কিন্তু জাস্ট এটাই জানতে চাইছে। এখন এখানে হচ্ছে কি, তাহলে লাস্টের অংশটুকু না করলেও হবে, মানে লাস্টে টোটাল। সেটা কেন করতে হয়েছে, দেখেন 2 নাম্বারে, বি নাম্বারে কি বলছে দেখেন, 2 নাম্বারে ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে বলছে। তাহলে ইন্টারনাল ও রেট, আচ্ছা, এর জন্য বুঝছি। তাহলে আপনি ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হলে একটা আপনার হায়ার হায়ার এনপিপি লাগবে এবং কি লোয়ার এনপিপি লাগবে না, লোয়ার রেটের। তাহলে দেখেন, জি, হায়ার এনপিপি তে হচ্ছে গিয়ে আপনার আসছে হচ্ছে নেগেটিভ, মাইনাসের 48,647। পজিটিভের জন্য তাহলে লোয়ার এটা লাগবে, পজিটিভ বুঝছি ভাইয়া। বানাইতে হবে। তাহলে যদি আপনি পজিটিভ বানান তাহলে হচ্ছে কমাই দিতে হবে না, এর জন্য এই জি। সেকেন্ড পার্টটা হইছে। এই সেকেন্ড পার্ট দিয়ে এইখানে বের করছে দেখেন, এনপিপিটা বের করছে আবার নতুন করে। এখানে কই, এই যে এইখানে, এই যে দেখেন এখানে আবার বের করছে নতুন করে, দেখছেন? আচ্ছা, এটা আমি বি নাম্বারেও যে সূত্র বসায় হ্যাঁ হ্যাঁ, 5% দিয়ে করতে পারি? করতে পারবেন আপনি আচ্ছা, ইচ্ছা। তো এই এটা একটা ঘরে করছে। তাহলে দেখেন এখন আছে, আপনি ফর্মুলাতে বসাই দিচ্ছেন, আমরা তো আমি ওই ফর্মুলা লিখি নাই, আমি লিখছি কি, লোয়ার রেট প্লাস হচ্ছে এনপিপি অফ লোয়ার রেট ডিভাইডেড বাই এনপিপি অফ লোয়ার ডিভাইডেড বাই মাইনাস হায়ার লোয়ার রেট ইন্টু হইছে লোয়ার রেট মাইনাস হইছে হায়ার, সরি হায়ার রেট মাইনাস লোয়ার রেট। এইভাবে আমি আপনাদেরকে অঙ্ক করাইছি, ঠিক আছে, ওইভাবে আপনারা করবেন। তাহলে এই অঙ্কটা তো বুঝতে পারছেন, এটা কিন্তু একটা সহজ অঙ্ক, পারবেন না এটা? জি ভাইয়া। কইরা যান, আল্লাহ যদি সহায় হয়। কারণ হচ্ছে উল্টা পাল্টা প্রশ্ন করে দিলে তো সমস্যা, বুঝছেন? এই চ্যাপ্টারটা কিন্তু, ভাইয়া আগের বার তো এত ম্যাথ করছি, লাভ হয় না, সব থিওরি দিয়ে দিছে। এবার তো যারা ম্যাথ করছে ওরা গেইনার, 65 নাম্বার শুধু অঙ্কেই আসছে, বুঝছেন? আমি তো ওই অনুযায়ী ইংলিশ বইটা করেছিলাম ফার্স্ট ইয়ারে, তারপর বাংলা বই থেকেও করেছি অনেক। জি। এখন দেখেন এটা পারবেন না, এই অঙ্কটা পারবেন না, এটা দেখেন তো পারবেন কিনা। এখন দেখেন, এইখানে আপনাকে দেখে বলছে এবিসি লিমিটেড হিজ কনস্ট্রাক্ট shown below the given expected cash inflow and certainty equivalent factor for this cash flow. These measures are for a new machine with a 5-year life that requires an initial investment 9,50,000 টাকা. The firm has 15% cost of capital and risk-free return হচ্ছে 10%. তাহলে আপনাকে এখানে দেখেন দুইটা রেট দিয়ে দিছে, কয়টা রেট দিয়ে দিছে দেখেন, দুইটা প্যাচ লাগানোর জন্য একটু মানে এক্সট্রা ইনফরমেশন দিছে। একটা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আরেকটা কি দিছে দেখেন তো, বলে দিছে যে আপনি হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে দিছে। তাহলে আপনাকে বলছে হোয়াট ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু আন আনঅ্যাডজাস্টেড রিস্ক, মানে বুঝাইছে যে আপনার কস্ট অফ ক্যাপিটাল যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে, ঠিক আছে, যেটা দেওয়া আছে ওইটা বসায় আপনাকে করতে বলছে। আপনি নর্মালি ফর্মুলা করবেন, এখান থেকে দেখা করতে হইব না আপনাকে। যে নর্মাল যে পদ্ধতির ফর্মুলা আমি পড়াইছি প্রথমে, ওই যে প্রথম অঙ্কটা যেভাবে করছি ওই ফর্মুলাটা ইউজ করবেন, ঠিক আছে? এখানে কেমনে করছি এটা দেখার দরকার নাই, শুধু আনসারটা মিলাইবেন, ঠিক আছে? তাহলে আনসারটা মিলাইবেন, এটা লাগবে না, আপনাকে এইভাবে করতে হইব না, ওকে? তাহলে আপনি হচ্ছে নর্মাল ফর্মুলা ইউজ করে অঙ্কটা করবেন, অর্থাৎ এখানে সবগুলো হচ্ছে সমান আছে। সমান থাকলে আমাদের ফর্মুলা হবে কি, অ্যানুইটি ফর্মুলাটা হবে, ঠিক আছে, সি এফ ইন্টু হচ্ছে 1 - 1 ডিভাইডেড বাই 1 + আই ডিভাইডেড বাই আই, আর হচ্ছে মাইনাস হচ্ছে কি এনসিউ, ঠিক আছে? এই নর্মাল ফর্মুলা দিয়ে করবেন, এটাকে নর্মাল ফর্মুলা দিয়ে করবেন। এখানে কিভাবে করছে এগুলো দেখার দরকার নাই। তাহলে এখানে হচ্ছে নর্মাল ফর্মুলা দিয়ে আপনি অঙ্কটা করবেন, ওকে? তাহলে কত পার্সেন্ট ধরবেন, আপনাকে বলে দিছে আনঅ্যাডজাস্টেড ফর রিস্ক, এই কথাটা বলে দিছে, সেজন্য আপনি 15% ধরে করবেন। এখানে যদি দুইটা দেওয়া থাকে তাহলে আপনি কোনটা ধরবেন কনফিউশন না নিয়ে, আপনি সরাসরি রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া থাকবে চার্টেন ইকুইভ্যালেন্টের সাথে, ঠিক আছে, চার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের সাথে রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া থাকবে, মনে রাখবেন। কস্ট অফ ক্যাপিটাল লেখা থাকে না, সব সময় রিস্ক ফ্রি রেট রিটার্নটা লিখা থাকবে। তাহলে এখানে যদি আপনার কাছে দুইটা ইনফরমেশন দেওয়া থাকে, একটা কস্ট অফ ক্যাপিটাল অথবা ডিসকাউন্ট রেট অথবা ওয়াইটিএম অথবা ডব্লিউএসিসি, এরকম অনেক কথা লেখা থাকতে পারে,
কিন্তু আপনার লেখার সাথে থাকবে কি রিস্ক ফ্রি রিটার্ন যদি থাকে, তাহলে আপনি কোনটাকে নিবেন? রিস্ক ফ্রি রিটার্নকে নিবেন চার্টেনিটি ইকুইভ্যালেন্টে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সময়। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা আমার কথা? তাহলে বি নাম্বারে আমাকে বলছে হোয়াট ইজ দ্য চার্টেনিটি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আগের মতনই জাস্ট সবকিছু আছে দেখেন, শুধু 10% দিয়ে আমি এখানে প্রথমে সিএফইটি আছে, এটা পয়েন্ট গুলা দিয়ে দিছে। তারপর এটা গুণ করে দিয়েছেন আপনি, গুণ করার পরে হচ্ছে 10% পিভি ফ্যাক্টর গুণ করছেন, টোটাল অ্যামাউন্ট পাইছেন। তাহলে হচ্ছে এই অঙ্কটা এইভাবে হয়েছে। বুঝছেন কিনা আমি কি বলতে চাইছি? আপনারা কি পারবেন এটা, নাকি তাড়াহুড়া বুঝাইলিছি বলেন তো? কথা বললেন? না পারলে আমাকে বললেন। পারবো ভাইয়া। জাস্ট কোন কথাটা মনে রাখবেন বলেন তো? যদি চার্টেনিটি ইকুইভ্যালেন্ট বের করতে বলে, তাহলে অবশ্যই মনে রাখবেন রিস্ক ফ্রি রিটার্ন হবে। রিস্ক ফ্রি রিটার্ন কিন্তু নিবেন, কস্ট অফ ক্যাপিটাল কিন্তু নিবেন না, রিস্ক ফ্রি রিটার্নটা নিবেন। ওকে, তাহলে এটা কইরেন। তারপরে এটাই আসেন, এই যে দেখেন প্রবাবিলিটি দিয়ে দিছে এখানে, 3 মিনিট 14 সেকেন্ড আছে। দেখেন, the Babli Corporation, Babylon Corporation is evaluating two mutually exclusive project, both of which require an initial outlay 1 লাখ টাকা, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। Each project has a expected life of 5 years. The probability distribution associated with the expected cash flow from the each project are as follow। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিছে দেখেন, প্রবাবিলিটি দিয়ে দিছে, ক্যাশ ফ্লো দিয়ে দিছে এ আর বি এর। পরে দেখেন আপনাকে বলছে দ্য নর্মালি রিকোয়ার রেট অফ রিটার্ন বাবলি কর্পোরেশন ইজ 10%। তাহলে এখানে রিকোয়ার নর্মাল, নর্মাল যে রিকোয়ার রেট অফ রিটার্ন সেটা 10% দিয়ে দিছে। নর্মাল, জাস্ট নর্মাল বাবলি, সরি, বেবিলন, বেবিলন কর্পোরেশনের 10% সরাসরি দেওয়া আছে, বাট বিকজ দিস প্রজেক্ট আস রিস্ক দেন মোস্ট, ইট ইজ রিকোয়ারিং এ হায়ার দেন নর্মাল রেট অফ রিটার্ন অন দেম। প্রজেক্ট এ হচ্ছে 12% রিকোয়ার রেট অফ রিটার্ন, আর প্রজেক্টের বি হচ্ছে 13%। ডিটারমাইন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ ইচ প্রজেক্ট ক্যাশ ফ্লো। তাহলে আপনাকে প্রথমে ক্যাশ ফ্লোটা বের করতে বলছে। তাহলে আপনি ক্যাশ ফ্লোটা কিভাবে বের করবেন? সিম্পল একদম। ক্যাশ ফ্লো বের করার জন্য এটা চার্টের ইকুইভ্যালেন্টের মতনই প্রবাবিলিটিটা কাজ করে থাকে। তাহলে সিএফএটি যদি আপনাকে বের করতে বলে, মানে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো যদি বের করতে বলে বলে যদি চার্টেন ইকুইভ্যালেন্টের মতন দেওয়া থাকবে অথবা প্রবাবিলিটি দেওয়া থাকবে, এই দুইটা জিনিস যদি আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনি বুঝবেন, আপনি শুধু জাস্ট গুণ করে দিবেন ক্যাশ ফ্লোর সাথে, তাহলেই আপনি এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে এটা আমরা বের করছি একের জন্য, মানে প্রজেক্ট এর জন্য, জাস্ট এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এইটা গুণ। এখন এটার সাথে আপনাকে বলছে ডিটারমিন দ্য ইস প্রজেক্ট রিস্ক অ্যাডজাস্টেড নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে রিস্ক অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু আপনাকে বের করতে বলছে, তাহলে আপনাকে রিস্ক অ্যাডজাস্টেন্টের জন্য আলাদা করে রিটার্ন দিয়ে দিছে এটা। নর্মালিটা নেওয়া যাবে না, ঠিক আছে? নর্মালি এটা হচ্ছে নর্মাল, যদি নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলতো তাহলে আপনি নর্মাল রেটটা নিতেন। ঠিক আছে, এখন আপনি রিস্কটা নিবেন, অর্থাৎ রিস্ক ফ্রি রিটার্ন যেটা দেওয়া থাকবে ওই রিকোয়ার রেট অফ রিটার্নটা নিয়ে আপনি হচ্ছে রিস্ক এটাকে আপনি নর্মাল ফর্মুলাতে করবেন। ঠিক আছে, এটাকে আপনি, আমি যেভাবে নর্মাল ফর্মুলা দিয়ে করছি, এই টাকাটা হচ্ছে 42,500 হচ্ছে সিএফ। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো, আমি নেক্সটে আমি দিতেছি আর 9 মিনিট পরে, দাঁড়ান। ঠিক আছে, এখন কাইটা যাবে তো আমি এটা বুঝিয়ে দিতেছি। আমি যেভাবে বলছি ওইভাবে কইরা আপনারা করবেন, এইভাবে করার দরকার নাই। এখানে কিভাবে করে আছে এটা দেখে লাভ নাই। আর তারপরে আমাদের থাকবে হচ্ছে সিনারিও অ্যানালাইসিস। সিনারিও অ্যানালাইসিস আর ট্রি ডায়াগ্রাম, এই দুইটা করলে